নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আজ আমরা রয়েছি বরানগরে, চলছে ভোটের প্রচার। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, তোমাকে বর্তমানে স্বাগত। থ্যাংক ইউ। ভোটের প্রচার চলছে, খুব ব্যস্ততা, কতটা কনফিডেন্ট লাগছে? কনফিডেন্স তো ডেফিনেটলি আমরা সবাই কনফিডেন্ট, বিকজ কাজ করেছি, সেই জন্যই আমরা কনফিডেন্ট। আমরা চিন্তা করছি জেতা না জেতা নিয়ে না, আমরা চিন্তা করছি ব্যবধানটা কতটা বাড়ানো যায়। 1.5 বছর সময় পেয়েছিলে তুমি কাজ করার জন্য। তোমার কি মনে হয় বরানগরের মানুষ সায়ন্তিকাকে কেন ভোট দেবেন? এই 1.5 বছরে তোমার পারফরমেন্সের বিচার যদি তুমি নিজে করো, তুমি কোনগুলোকে প্রায়োরিটি দেবে? দেখো, বরানগরের মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি বিধায়ক হিসেবে আমার যে রেসপন্সিবিলিটি ছিল, আমি একটা ফুল টার্ম পাইনি, একটা হাফ টার্মও পাইনি। ইট ওয়াজ নট ইভেন হাফ, মানে 2.5 বছর 3 বছর পেলে মনে হতো যে হাফ টার্ম পেয়েছি। তো যতটা সম্ভব ছিল আমি করেছি, এবং আরও যে কাজগুলো বাকি রয়েছে, কারণ একটা বিধায়ক অফিস ছিল না এখানে আগে, মানে পার্টি অফিসে সবাইকে সার্টিফিকেটস নিতে আসতে হতো। আমি আমার বিধায়ক কার্যালয় করেছি, যেখানে সমস্ত দলের মানুষের মতাদর্শের মানুষেরা আসতে পারবে। সবাই পার্টি অফিসে কমফোর্টেবল নাও হতে পারে আসতে, সেই জন্য বিধায়ক কার্যালয়, যেখানে বিধায়কের সার্টিফিকেটস দেওয়া যায়, বিধায়কের যে অপারেশনাল কাজগুলো থাকে সেইগুলো যাতে করতে পারে, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব করার। বরানগর একটা আমরা নিকাশির সমস্যা এখানে খুব দেখেছি আর কি, এখানে জল জমার সমস্যা। তো তুমি জিতে এলে তোমার টপ প্রায়োরিটিতে কি কি থাকবে? দেখো, আমার 2024 বাই ইলেকশনের ইশতেহারেই ছিল বরানগর ড্রেনেজ মাস্টার প্ল্যান, যেটাতে আমি এই নিকাশি ব্যবস্থাটাতেই আমি কনসেন্ট্রেট করব বলেই আমি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু এটা একটা অনেক বড় ফান্ডের ব্যাপার। তোমরা যেখানটায় বসে আছো, বিটি রোড, এটা নিচে যে রাস্তার নিচে যে পাইপলাইন্সগুলো রয়েছে, এগুলো ব্রিটিশ আমলে বসানো। তো এখানে ওই ইনফ্রাস্ট্রাকচারাল ফান্ড ম্যানেজমেন্ট করার স্ট্রেংথটা কোনো পৌরসভারই হয় না, যে ওই নিয়মিত যে পরিষ্কার করানোটা। এখানে আমাদেরকে এমডিএর থেকে সাহায্য নিতে হয়, বা অন্য দপ্তরগুলো থেকে আমাদের সাহায্য নিতে হয়। তো সেই একটা ওভারঅল একটা নিকাশি ব্যবস্থার যে ল্যান্ড লেভেলিং, যেহেতু আমি অনেক ইয়েতে আমি দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে ট্রোল করেছে বিজেপির আইটি সেল থেকে। মূলত আমি যেখানে বলছি, এটা উল্টো গামলার মতো, যেরকম এই বিটি রোডটা উঁচু, তো উঁচু যখন হবে, টর্টসের ইয়েটা যেরকম হয়, উঁচু থেকে বাকি এরিয়াটা নিচু, তো ওই জলটা জমে পুরো ওই সাইডে জমে যায়। এটা আজকের না, এখানে সিপিএম আমলে কিন্তু আমি কম্প্যারিজন তো করতেই হচ্ছে, যখন বলতে হবে যে 2011 সালের আগে কিন্তু এখানে জল জমলে 3-4 দিন বাচ্চারা বেরোতে পারতো না, মানুষেরা অফিসে বেরোতে পারতো না, জল জমে থাকতো, স্ট্যাগনেন্ট হয়ে যেত, স্ট্যাগনেন্ট ওয়াটার। তো এখন ম্যাক্সিমামটা হয়ে গেছে, এখনো কিছু পোর্শনস বাকি আছে যেখানে জল জমে, মিথ্যে কথা বলে তো লাভ নেই, 2 ঘন্টা 1.5 ঘন্টা মতো জমে। তো সেইটাও যাতে না হয়, সেই জন্য আমি ড্রেনেজ মাস্টার প্ল্যানটা আমি প্ল্যান করে রেখেছি। মানে তুমি দাবি করছো বরানগরের নিকাশি ব্যবস্থাটা 2011-র পরে অনেকটা উন্নত হয়েছে, তার আগে পুরোটাই অলমোস্ট হয়েছে, কিন্তু এখনো যে জায়গাগুলো তোমরা যেখানে বসে আছো, এর কিছুটা পরে গিয়ে আমাদের ঘোষপাড়া রয়েছে 24 নম্বর ওয়ার্ডে, এই মল্লিক কলোনির এখানটা, বনহুগলির এখানটায়, এই জায়গাগুলোতে জল জমার এখনো একটা ইস্যু রয়েছে, যেটা আমাদেরকে আগামী দিনে করতে হবে। এটা 1.5 বছর আমার পক্ষে পসিবল ছিল না, কারণ 1.5 বছর আমি রাজ্য সরকার থেকে অলরেডি 7.5 কোটি টাকার ফান্ড এনেছি রাস্তা করার জন্য। এখন তুমি ম্যাক্সিমাম রাস্তায় গিয়ে দেখবে কিন্তু সমস্ত নতুন করে কংক্রিট রাস্তা তৈরি হচ্ছে। এই যে 5 বছরের সময়টা তুমি পাওনি, কিন্তু যারা এবার টিকিট পেয়েছেন অনেকেই আগের একটা টার্ম কাজ করেছেন, তারপরে পেয়েছেন, সেলিব্রিটিরাও রয়েছেন তাদের মধ্যে অনেকেই। তো সেই জায়গা থেকে তোমার লড়াইটা কি খানিকটা কঠিন? না, আমি আমার লড়াই লড়ছি, আমি এটুকু বলবো যে সবার গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড মনে হয়, কিন্তু আমি বলবো যে আমি আমার টার্ম পেয়েছি, আমার যে টার্মটা পেয়েছি, আই হ্যাভ মেড ফুল ইউজ অফ ইট, আই হ্যাভ নট ওয়েস্টেড আ সিঙ্গল ডে, আই উড সে। যারা 5 বছর পেয়েছে তারা তাদের লড়াই লড়ছে, স্টেট গভর্নমেন্ট থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড আনার দায়িত্বটা কিন্তু বিধায়কের বা সাংসদের। আমাদের সাংসদ এই বাগজোলা খালটা যেভাবে ডিসিল্টিং করেছিলেন, ম্যাক্সিমাম জল জমার যে কমে যাওয়ার যে ঘটনাটা ঘটেছে, সেটা কিন্তু সেটার জন্য। এই বাগজোলা খালটা ডিসিল্টিং করার ফলে এখন ম্যাক্সিমাম জায়গায় এই জল জমেই না।
তোমার বিরোধী হিসেবে যিনি দাঁড়িয়েছেন, বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন, তিনি কিছু ক্ষেত্রে তোমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন আমরা দেখেছি। তিনি এমন কথা বলেছেন যে সায়ন্তিকা তো অনেক উপরতলায় থাকে, নিচেটা দেখতে পায় না। তো এই ধরনের যে আলোচনাগুলো হচ্ছে বা এই ধরনের যে মন্তব্যগুলো, এগুলো তুমি কিভাবে ডিফেন্ড করছো? আমি ডিফেন্ড করতেই চাই না, কারণ এগুলো অসত্য কথা। বিরোধীরা কি বলছে এটাতে আমার মাথা ব্যথা নেই, আমি অতটা গুরুত্বই দিই না। বিকজ ভোটটা বিরোধীরা দেবে না, ভোটটা মানুষ দেবে। মানুষ যে জিনিসটা দেখেছে, যে পরিষেবাটা পেয়েছে, তার নিরিখে তারা ভোট দেবে। অ্যান্ড প্রথমে যে তুমি যে কথাটা বলে ব্যক্তিগত আক্রমণ করেছে, এটা বিজেপির একটা পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতিফলন। শীর্ষ নেতৃত্বের তরফে একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে সম্প্রতি যে ইভিএম হ্যাক করতে পারে বিরোধীরা। তুমি কি মনে করছো এই জায়গাটা? দেখো, আশঙ্কা তো সবকিছুই থাকে। তাদের পেগাসাসও আমরা দেখেছি, ঠিক আছে, তারা কিভাবে ফোনে আড়ি পাতে সেটাও দেখেছি। তাদের পক্ষে যে কোনো নিম্নরুচি জিনিস সম্ভব বলেই আমার মনে হয়। যেভাবে এসআইআর করলো, মানে আমরা দেখেছি এটা ফোর্সড এসআইআর তো করতেই পারতো। তো হোয়াট ওয়ার দে ডুইং অল দিস ওয়াইল? ওয়ার দে স্লিপিং? ওয়ার দে হাইবারনেটিং? করলে ওরা আরো 6 মাস আগে কেন করলো না? অনেকে অনেক স্ট্রাগল থেকে রাজনীতিতে আসেন। তোমার আস্থা রাজনীতিতে আসে? স্ট্রাগলের মানে রাজনীতিতে আমার কোনো স্ট্রাগল নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দেখে ভলেন্টারিলি এসেছি। সো সেই প্রেশার কিছু নেই, কি স্ট্রাগল কিছু নেই। আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যখন আমি বাঁকুড়ায় হেরে গিয়েছিলাম। মন খারাপ হয়েছিল যে 735 ভোট একটা হারার একটা মার্জিন হলো, ইটস 735 ভোটস। তো উনি একটা কথা বলছেন দ্যাট ইউর পলিটিক্যাল ক্যারিয়ার স্টার্টেড ফ্রম দ্য ডে ইউ লস্ট ইন বাঁকুড়া। সো উইচ অ্যাকচুয়ালি প্রুভড রাইট। তারপর থেকে আমার ওই চ্যালেঞ্জটা আমার কাছে আরও অনেক বেশি ছিল যে আমি তো একটা ভালো মানসিকতা নিয়ে কাজ করবো বলে মানসিকতা নিয়ে এসেছি, আমি কেন পারবো না করতে। তো সেই থেকে আজকের অবশ্যই একটা জার্নি। মমতা ব্যানার্জি আমাদের আইডল, আর আমাদের ইন্সপিরেশন কিন্তু অভিষেক ব্যানার্জি। মানে উনি যেভাবে ইউথকে ইন্সপায়ার করেন, মানে দ্য ওয়ে হি থিঙ্কস, উই ক্যান কানেক্ট উইথ হিম। শান্তিকা, একটা জিনিস জিজ্ঞেস করি, যখন সেলিব্রিটি ক্যান্ডিডেট হচ্ছেন, ধরো এই যে তুমি নিজেকে মেনটেন করো একটা ওয়েতে, তাই তো? তোমার কালার করা চুল, তোমার মেকআপ করা স্কিন, এটা নিয়ে যখন তুমি মানুষের কাছে যাচ্ছ, জনসংযোগ করছো, তাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছ, তারা তো তোমাকে পর্দায় দেখে অভ্যস্ত, এবং তোমার এই যে একটা অরা, এই যে একটা গ্ল্যামার, এটার জন্য এটা তোমার ডিসঅ্যাডভান্টেজ না অ্যাডভান্টেজ? তুমি কি তাদের ঘরের মেয়ে হয়ে উঠতে পারছো নাকি একটু দূরের ভাবছেন? আমি এইভাবে কোনোদিনও ভাবিনি। মানুষের কাজ করার জন্য নেতা সাজার দরকার নেই, নেতার মতো কাজ করার দরকার আছে। আমি যেরকম, আমি সেরকম থেকেছি, থাকতে চাই, আগামী দিনেও থাকবো। আমার সাজগোজ, আমার এক্সটার্নাল লুক ক্যানট ডিটারমিন মাই ওয়ার্ক। যখন নায়িকা, তোমার চারপাশে গুটি কয়েক মানুষ, আর এখন পলিটিশিয়ান যখন তুমি, তোমার পাশে অজস্র মানুষ। এই যে একটা মানে হয় না, মানে এত মানুষ তোমায় ছুঁচ্ছেন, তোমাকে ধরে দেখতে পাচ্ছেন, তুমি তাদের সঙ্গে ইন্টারাক্ট করছো। অভিনয়ের পেশায় একটা আর্ট থাকে নায়িকাদের, মানে সেই একটা ব্যাগেজ থাকে, গার্ডেড থাকে, সেইটা ভাঙতে সময় লেগেছে। সেটা তো আমি 2021-এই ভেঙে দিয়েছিলাম। এখন তো আমি শহরতলি জায়গায় কাজ করছি, তখন আমি বাঁকুড়ায় কাজ করছিলাম, প্রত্যন্ত মানে আদিবাসী গ্রামে চলে যেতাম। সেই ব্যারিয়ারটা আমি 2021-এই ভেঙে দিয়েছিলাম। আজকে যেটা আমার কাছে সেইটা কোনো ফ্যাক্টরি না, মানুষের কাছে ফ্যাক্টর। মানুষে এখন মানে বরানগরের মানুষ স্পেশালি আমাকে অভিনেত্রী হিসেবে ভাবেই না, তারা ভাবে আমাদের লোক, বিধায়ক, আমার বিধায়ক, আমাদের কাজ করে, এই শোনো তোমাকে এটা করতে হবে, এইভাবে বলে আমাকে, এই শোনো তুই জিতবে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু করে দিতে হবে। এটা তো একটা অধিকার বোধ থেকে মানুষে বলে, তুমি তো জিতবে জানি, কিন্তু তোমাকে কিন্তু এই কাজটা কিন্তু করতে হবে। মানে আমরা হয় না, মানে একটা শাসন করা। তো তারা আমাকে ওইভাবে দেখে, ওই জিনিসটা আমার 2021-এই কেটে গেছে জিনিসটা নিয়ে। আমরা বিরোধী হিসেবে বিজেপিকে নিয়ে আলোচনা করলাম, সিপিএম এর কি অবস্থান? তারা কি ভোট কাটবে বলে মনে করছো? আমি তো বলতে পারবো না সিপিএম এর অবস্থান কি। আমি এটুকুই বলবো যে সিপিএম যেন বিজেপি জোটসঙ্গী হয়ে না কাজ করে। কারণ দেখো, ব্রিগেড চলো যখন হয় সিপিএম এর, তখন কত মানুষ যায়, কিন্তু সেই মানুষগুলো আর ইভিএম অব্দি পৌঁছায় না। বরানগরে বিজেপি নেই, বরানগরের জোটসঙ্গী সিপিএম আছে। তো ওই মানে লাল পতাকাগুলো রোদ লেগে যেন গেরুয়া না হয়ে যায়, আমার এটুকুই বক্তব্য।
সায়ন্তিকা, শেষ প্রশ্ন, কত পার্সেন্টেজে তুমি জিতবে বলে মনে করছো? এবারে তো 28,000 ব্যবধানে জিতবো। ওইবারে নতুন ছিলাম, লোকসভার সাথে আমার হয়েছিল, 2টো ইভিএম বসানো হয়েছিল, ঠিক আছে। তো মানুষে কিন্তু অনেক আগে এই ঢুকে একসাথে 2টো ইভিএমে বোতাম টিপতে হবে, এটা কিন্তু বরানগরে অনেক বছর আগে বোধহয় একবার হয়েছিল। তো হঠাৎ করে মানুষেরও একটা কনফিউশন হয়েছিল যে ঢুকে 2টো ইভিএম, কোনটা লোকসভার কোনটা বিধানসভার কি হচ্ছে, একটা হয় না, একটা লোকে ইউজ টু না বিষয়টা, 2টো ইভিএমে 2টো ভোট কেন দিতে হবে। আর আমি নতুন ছিলাম তখন জাস্ট নতুন প্রার্থী হিসেবে এসেছি বাই ইলেকশনে। আমার বাই ইলেকশন তো লোকসভার সাথে হয়েছিল, তো ফুল ফ্লেজেড ইলেকশনই ছিল, বাই ইলেকশনটা নামই ছিল, যেহেতু একটা মিড টার্ম হয়েছিল বলে। তো এইবারে 1.5 বছর আমি এখানে কাজ করার পরে এইটুকু দাবি করতে পারি যে 8,000-এর ব্যবধানটা কম করে 28,000 হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফলো করুন বর্তমান।